পাঠক এবং প্রকাশকদের মিলন মেলা বলা হয়ে থাকে এই বইমেলায়, কারণ একই ছাদের নিচে বছরের এই সময়টাতেই তো সবার সঙ্গে সবার দেখা হয়। আর সেই সঙ্গে পাঠকরাও অপেক্ষায় থাকেন কখন আসলে লেখকের বই বা কবির বই যাদেরকে তারা পছন্দ করেন তাদের পছন্দের সেই বইগুলো তারা অটোগ্রাফ সহ কিনতে পারবেন। আর এই সময়টাই হয় সেই সুবর্ণ সুযোগ। গর্বের মেলায় আমরা আজকে বলছিলাম যে একজন অতিথি থাকবেন বরাবরের মতো, এবং সেই অতিথির সঙ্গে আমরা কথা বলবো পরিবেশ এবং প্রকৃতি বিষয়ক বই নিয়ে। আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন মোকাররম হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি গর্বের মেলায়। এবং আপনি তো একজন প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখালেখি করে থাকেন লেখক হিসেবে। আসলে এত এত বিষয় থাকতে আপনি কেন এই বিষয়টাই বেছে নিয়েছেন, একটু আপনি যদি বলতেন। এটা আসলে আমার ছেলেবেলা থেকেই, আমার যখন আমি স্কুলে পড়ি তখন থেকে বাগান করা, গাছের পরিচর্যা করা, কিংবা মাঠে গিয়ে ফসল দেখা, ফসলের বা উদ্ভিদের বৈচিত্র্য দেখা, ফুলের বৈচিত্র্য দেখা, এগুলো আমার ছোটোবেলা থেকে আপনা আপনি একটা তৈরি হয়েছে আসলে। সেখান থেকেই ধীরে ধীরে আসলে তারপরে লেখালেখি, ঘোরাঘুরি বা প্রকৃতি চর্চা বা উদ্ভিদ চর্চা এগুলো ধীরে ধীরে বিকশিত হয়েছে। এবং ঢাকায় এসে পেয়েছি প্রফেসর দ্বিজেন শর্মাকে, যিনি আমার গুরু উদ্ভিদ শিক্ষার। তারপর বিপ্রদাস বড়ুয়া, ডক্টর নওয়াজেশ আহমদ, তাঁদের সান্নিধ্য পেয়েছি এবং তারা আমাকে শিখিয়েছেন কিভাবে প্রকৃতি চর্চা করতে হয়, কিভাবে উদ্ভিদ চর্চা করতে হয়, কিভাবে এগুলো নিয়ে লেখালেখি করতে হয়। প্রকৃতি যেমন আমাদেরকে অনেক কিছু দেন, মানুষ হিসেবে আমাদেরও তো আসলে প্রকৃতির কাছে অনেকটা দায়বদ্ধতা থাকে। সেগুলো আমাদের নতুন প্রজন্মকে ক্লাসের মধ্যে তো শেখানো হয়, শিক্ষকরা সেই শিক্ষা দিয়ে থাকেন, হয়তো পরিবারও সেই শিক্ষা দিয়ে থাকেন। তার বাইরে কি আসলে বই সেই শিক্ষাগুলো নতুন প্রজন্মকে কিংবা মানুষকে দিয়ে থাকেন কিনা? এই বিষয়ে আমার দুটো কথা বলবার আছে। একটা হলো যে আসলে স্কুলে আমাদের যে কারিকুলাম আছে এখন, সেখানে যে প্রকৃতি চর্চা বা উদ্ভিদ বা পরিবেশ কৃষি নিয়ে যে বিষয়গুলো, যে বইগুলো পাঠ্য আছে, সেখানে বিষয়সূচির মধ্যে আমার মনে হয় আরেকটু সংস্করণ দরকার রয়েছে। কারণ এখানে যথাযথ বিষয়ে যথাযথ মানুষ যারা আছেন তাদেরকে দিয়ে এই বিষয়গুলো লেখানো উচিত বলে আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যতটা না পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ, তার চেয়ে বেশি এটা তার চেয়ে বেশি হলো অবারিত হচ্ছে আপনার জ্ঞান হচ্ছে প্রকৃতির মধ্যে, আমাদের পরিবেশের মধ্যে, আমাদের চারপাশে। মানে আমাদের এই জ্ঞানের জন্য আমাদের বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার প্রয়োজন নেই। আমাদের যেতে হবে অনেক দূরে, বনে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, নদী সমুদ্রে, এগুলোর কাছে। এবং গিয়ে আমরা যে প্র্যাকটিক্যাল যে জ্ঞানটা আমরা আহরণ করি, আমরা যে প্র্যাকটিক্যাল যে সৌন্দর্যটা আমরা আহরণ করি, সেটাই কিন্তু আমাদের মূল শিক্ষা। এবং প্রকৃতি চর্চার আমি মনে করি একটা মূল ভিত্তি তৈরি করে আমাদের যে প্র্যাকটিক্যাল যে চর্চা, সেটা থেকে প্রত্যক্ষ। শুরুতে বলছিলাম, যেহেতু আজ আমরা প্রকৃতি এবং পরিবেশ নিয়ে কথা বলছিলাম, আমাদেরকে হুমায়ুন আহমেদ টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ ভালোবাসতে শিখিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু শিখেছেন, তার মধ্যে জলবাসা পদ্মকেও যে ভালোবাসা যায় সেটি তিনি বুঝিয়েছিলেন। কিংবা আসলে সমরেশ মজুমদার, তিনি তার চায়ের বাগানের যে শহর জলপাইগুড়ি, সেটিকে আসলে তার বইয়ের মাঝে বিভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন, বা সেই না দেখা শহরকে অনেককে ভালোবাসতে শিখিয়েছেন। সেই জায়গা থেকে আসলে যেই ধরনের লেখালেখি করুক না কেন, প্রকৃতির প্রেম একজন মানুষের বা একজন কবি সাহিত্যিকের মধ্যে কতটা থাকা দরকার বলে আপনি? এটা অবশ্যই, কারণ আসলে আমাদের যারা ক্লাসিক রাইটার ছিলেন, কিংবা জনপ্রিয় ধারার লেখক ছিলেন, কিংবা মননশীল চর্চা যারা করেছেন, তারা অধিকাংশই কিন্তু একসময় প্রকৃতি চর্চা করেছেন। আমরা যদি রবীন্দ্রনাথের দিকে তাকাই, আমরা যদি জীবনানন্দের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে তারা অনেক ফুলের কথা বলেছেন, অনেক গাছের কথা বলেছেন, অনেক পাখির কথা বলেছেন, নদীর কথা বলেছেন। তো এই যে তারা জেনেই কিন্তু এগুলো বলেছেন, এগুলো কোনোটা নজরুল বলেছেন, এটা আসলে কোনোটা রূপক অর্থে আসলেও অধিকাংশই কিন্তু বাস্তব, যে আমাদের চারপাশে যে উদ্ভিদ জগৎ আছে, যে প্রকৃতির যে চিরচেনা জগৎ আছে আমাদের, সেই জগৎটা তারা যথাযথভাবেই করেছেন। কিন্তু পরে এসে আমরা যেটা দেখি, যে সেখানে আমরা দেখি যে আমাদের লেখক যারা পরের প্রজন্মে বা বর্তমান প্রজন্মে, তারা অনেকেই প্রকৃতি বিমুখ, প্রকৃতির বাইরে এসে তারা প্রকৃতি চর্চা করছেন। এক ধরনের নগরকেন্দ্রিক আমাদের সাহিত্য চর্চা তৈরি হয়েছে। সাহিত্য চর্চা হতে পারে নানামুখী, কিন্তু আমাদের শেকড় লগ্ন, আমাদের যাপিত জীবনে যদি শেকড় লগ্নতা না থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের যে প্রকৃতি শিক্ষা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস, আমাদের যে গ্রাম বাংলার যে আবহমান যে ধারা, সেটাকে আমরা কিভাবে ধারণ করব? তো সুতরাং একজন লেখক বা সাহিত্যিকের কাজ হচ্ছে তার লেখায়, তার মননে চিন্তায়
প্রকৃতি এবং চারপাশের জগৎকে নিয়ে আসে এবং সেটাকে চর্চা করা এবং সেটা বিকশিত হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া এবং সেখানে অনেক প্রশ্ন তৈরি করার সুযোগ তৈরি করা এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা আলাদা জগৎ তৈরি করার একটা আহ্বান তৈরি করা। সেখানে তরুণ প্রজন্মরা আসবে, তাদের হাত ধরেই আরেকটা প্রজন্ম তৈরি হবে। যেমন দ্বিজেন শর্মারা এসেছিলেন, তারা একটা জগৎ তৈরি করেছিলেন বলে আমরা দু চারটি কথা বলতে পারি, কিংবা আমরা প্রকৃতি চর্চার দিকে আমরা নিজেদেরকে ধাবিত করতে পেরেছি আর কি। এই যে আপনি যেহেতু এই ধরনের বই লেখালেখি করেন, আপনার কাছে জানতে চাই এই ধরনের বইয়ের বিক্রিটা আসলে কেমন হয়, বা পাঠকরা আসলে কোন বয়সী বেশি হয়, কারা প্রকৃতি বিষয়ে জানতে অনেকটাই বেশি আগ্রহী? এইটা আসলে মানে আমরা যে চর্চাটা করি, প্রকৃতি চর্চা বা প্রকৃতি বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান, এটা মননশীল ধারার লেখা, এগুলো একটু পাঠকরা একটু কম আগ্রহী হন। তবে আমার মনে হয়েছে গত কয়েক দশকে এই শ্রেণীর পাঠকের সংখ্যা বাংলাদেশে বেড়েছে। এটা কি কারণে আমরা বলছি যে আমাদের হয়তো কোনো বই দেখা গেল মেলাতেই দুটো এডিশন হয়েছে, অর্থাৎ এই ধরনের গদ্যের বই, প্রকৃতি চর্চার বই, এগুলো মেলার মধ্যে দুটো এডিশন হওয়া কিন্তু একেবারে সহজ ব্যাপার নয়। যেখানে অন্যান্য বইগুলো হয়তো বিশেষ করে জনপ্রিয় ধারার বইগুলো, যেগুলো উপন্যাস, এই ধরনের যেগুলো খুব জনপ্রিয়, এই ধরনের বইগুলো কয়েকটা এডিশন হয়, সেখানে তার বিপরীতে এসে এই ধরনের স্লো আইটেমের বই যেগুলো, সেগুলো যদি মেলা একটা এডিশন হয় বা 300-400 কপি বিক্রি হয়, এটা আমি মনে করি একটা পজিটিভ সাইন। এবং আমরা প্রকৃতি চর্চার যে আমাদের যে মূল ক্ষেত্র, জাতীয় দৈনিকগুলোতে যে আমরা উদ্ভিদ নিয়ে লিখি বিভিন্ন পত্রিকায়, সেগুলো কিন্তু মানুষ এখন পড়ছেন। যেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ঢাকার অধিকাংশ ছাদ বাগান, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ছাদই এখন সবুজ, যেটা 30 বছর আগেও ছিল না, 20 বছর আগেও ছিল না। মানুষ এখন প্রকৃতিকে ভালোবাসতে শিখছে। অবশ্যই। আপনাকে ধন্যবাদ অনেক আমাদের সঙ্গে গর্বের মেলায় যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ।